আজকের থেকে আমরা শুরু করছি রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সাম স্পেশালে জেনারেল সায়েন্স প্রথম পার্ট, সেটা হচ্ছে গিয়ে ভর ও ভার। তো এখানে যে কোনো বই যদি আমরা দেখি, তো সেখানে একটা ইউনিট বলে ফার্স্ট চ্যাপ্টার থাকে, তারপরে বিভিন্ন চ্যাপ্টার পরপর পরপর শুরু হয় আর কি। সে এনসিইআরটির কোনো বই বলো বা ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোনো বই বলো। তো আমি আমার মতো করে করছি বটে। আজকে প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসে পর থেকে 10খানা ক্লাস করার পরে দেখবে যা যা তোমাদের যে কনফিউশন, যা যা ডাউট, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমি আমার মতো করে একটা সিলেবাস তৈরি করে, সিলেবাস তো একই আছে, মানে সিকোয়েন্সটা তৈরি করে সেই অনুযায়ী আমি ক্লাসটা করব, যাতে আমি 10টা চ্যাপ্টারের মধ্যে যা যা প্রথম 10টা চ্যাপ্টার মানে কি, এই ভর ভার থেকে শুরু করেছি, মানে এটুকুনি তোমরা জানো, স্কেলার রাশি, ভেক্টর রাশি, একক, প্রত্যেকটার এইসব তোকে আমি স্টার্ট করছি না, সেই কারণে আমি পর পর 10টা চ্যাপ্টার করাবো। তাহলে কি হবে, পুরোপুরি ভাবে দেখবে তোমাদের কনফিউশন গুলো দূর হয়ে যাবে। তারপরে তো আছে গোটা আরআরবি চ্যাপ্টারের যা যা লাইট বলো, শব্দ বলো, কারেন্ট, যা আছে টোটাল কভার করে দেবো। ওকে। তো আমরা যেটা স্পেশালাইজ করছি, যে সমস্ত এক্সামের ক্ষেত্রে প্রযোজ্য, রেলে বলো, এসএসসি, এখন তো সায়েন্সটা মানে কি বলা যেতে ফেভারিট হয়ে যাচ্ছে। আগে কি ছিল, হিস্ট্রি জিওগ্রাফির ওপরে যে কোনো কম্পিটিটিভ এক্সামে বেস ছিল, কিন্তু এখন একটা সায়েন্সটা বড় পার্ট। তো আমাদের ডিসেম্বরে বা নভেম্বরে যাই হোক না কেন, যে গ্রুপ ডি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমাদের সময় আছে। স্পেশালাইজড আমরা গ্রুপ ডির জন্য একেবারে প্রিপারেশন নিচ্ছি। তারপরে যা প্রিপারেশন নিচ্ছি সেটা জুনিয়র ইঞ্জিনিয়ার বলো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বলো, আরপিএফ, এনটিপিসি, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। ক্লিয়ার? চলো, তাহলে আমার মতো করে আমি শুরু করছি। আর বলে দিই যে আমার নতুন বন্দে ভারত ব্যাচ স্টার্ট হয়েছে জেনারেল সায়েন্সের উপরে। যারা অনলাইনে পড়তে চাও তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, করে জাস্ট হচ্ছে কি মেসেজ করে দিও। ওকে, যেরকম পড়তে চাই তারপরে আমি ফোন করে নেবো, কথা বলে নেবো। প্রথম কি বলছে, যে স্কেলার রাশি। স্কেলার রাশি কি বলছে, যে এটুকুনি আমরা জেনে রাখবো যে শুধু মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাই তো স্কেলার রাশি। এত মুখস্থ করার দরকার নেই। বলেছি 10খানা ক্লাস নেবো, এতবার বলবো, অটোমেটিক্যালি মেমোরিতে থেকে যাবে, সুতরাং মুখস্থ করার দরকার নেই। এরপরে স্কেলার রাশি, এই তিনটে জিনিস আপাতত মনে রাখো, বাকি এইগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই। আমি বলেছি মুখস্থ করার দরকার নেই, সব পড়াবো, দ্রুতি, সময়, কার্য, এগুলো পড়াবো। তার মানে এবারে স্কেলার রাশি বলতে আলটিমেট কি বোঝালো, যে যার শুধুমাত্র মান আছে, কোনো রকম ভাবে অভিমুখ নেই। ও আরেকটা জিনিস বলবো তোমাদেরকে, প্রিভিয়াস যা এক্সাম পড়েছি আরআরবি, সমস্ত কিন্তু আমরা রিভিশন দেব। এইটা সবচেয়ে অ্যাডভান্টেজ, যে আমি পড়াচ্ছি পড়ার মতো করে ছেড়ে দেবো তা নয়, প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে সেগুলো সলভ করব। দেখবে যা পড়িয়েছি তার বাইরে একটাও আসেনি, সে এনটিপিসি বলো, লোকো পাইলট বলো, গ্রুপ ডি বলো, সমস্ত কোশ্চেন করাবো। ঠিক আছে, তাহলে আমরা চলে গেলাম স্কেলার রাশিতে। তাহলে এই মুহূর্তে তাহলে মনে রাখছি কি, দৈর্ঘ্য। তা দৈর্ঘ্য বলতে কি বোঝায়, তুমি একটুকুনি দেখো না, এই যদি আমি একটা কি করলাম, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কোন দিকে যাচ্ছে, এই দিকটা নিচেরটা। আবার দেখো প্রস্থ, আরে প্রস্থটা মানেও তো একটা দৈর্ঘ্য, সেটা ছোট বড় বলে নাম দেওয়া হয়েছে দৈর্ঘ্য প্রস্থ, তার মানে আলটিমেট কোনো দিক নেই। ভর, তাহলে ভর কি জিনিস, আয়তন, ক্ষেত্রফল, সময়। তো দ্রুতিটা এখন বাদ রাখো, মুখস্থ করার দরকার নেই। তাহলে এগুলো হলো স্কেলার রাশি। ভেক্টর রাশি কি বলছে, যে রাশির মান আছে, অভিমুখও আছে, দুটো আছে ভেক্টর রাশি। কিচ্ছু মুখস্থ করার দরকার নেই এখন, এরকম কোনো মুখস্থ করার দরকার নেই। প্রত্যেকটা জিনিস পড়াবো, শুধুমাত্র আমি ইনিশিয়াল টাচ দেওয়ার জন্যই জিনিসটাকে আমি জাস্ট বলে যাচ্ছি। ওকে, এখানে কি শিখবো, যে মূল রাশি বা প্রাথমিক একক, সরি মূল রাশি বলছি, মূল একক বা প্রাথমিক একক। প্রাথমিক একক বলতে কি বোঝাচ্ছে, যে যে রাশিগুলির একক, মানে মানে সোজা কথা হলো, যে সে একা, তার কারোর লাগবে না,
সে একাই নিজেকে গঠন করতে পারে। কিরকম ব্যাপার? তার সংজ্ঞাতে গিয়ে লাভ নেই, সংজ্ঞাতে গিয়ে লাভ নেই, আমাকে বুঝতে হবে অপশন দেওয়া আছে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য তুমি প্রকাশ করতে গেলে কি লাগে বলো? দৈর্ঘ্যের একক আমরা তো সিম্পল ভাবে জানি মিটার। তাহলে তুমি বলো দৈর্ঘ্য প্রকাশ করতে গেলে আর কারো সাহায্য লাগলো? সাহায্য লাগলো না, সে নিজে দৈর্ঘ্য সে নিজেই প্রকাশ করে নিল। ওকে, সেটাই বলতে চাইছে যে প্রাথমিক একক, যে রাশিগুলির একক পরস্পর উপর কি বলতে নির্ভর করছে না এবং একক থেকে অন্যান্য সমস্ত রাশি গঠন করা যায়। এইটার মানেটা কি? প্রথম লাইনটা তো বুঝলাম যে রাশিগুলির একক পরস্পর উপর নির্ভর করছে না, ঠিক আছে, তো সেটা তো হয়ে গেল, আমি বুঝলাম। কিন্তু দ্বিতীয় যে লাইনটা বলেছে যে রাশিগুলির একক অন্যান্য রাশির একক গঠন করা যায়, মানে মানে হচ্ছে কি যে ধরো ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি বলবো? দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। এখন দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মানে কি? আমি বর্গক্ষেত্রের কথা বলছি আর কি, মানে দুটোই তো দৈর্ঘ্য, বাহু ইন্টু বাহু। তার মানে দেখো দুটো দৈর্ঘ্য লাগলো, ক্ষেত্রফল প্রকাশ করতে গেলে দুটো দৈর্ঘ্য লাগলো। তাহলে ক্ষেত্রফলটাকে কি বলবো? ক্ষেত্রফলটাকে বলবো এই দেখো লব্ধ একক। দেখো এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত রাশিগুলিকে কি বলবো? লব্ধ একক বলবো। তাহলে লব্ধ এককের আমি যদি উদাহরণ চাই তাহলে কি বলতে পারি? না ক্ষেত্রফল বলতে পারি। আমি কি বলতে পারি? না আয়তন। কারণ আয়তন মানে কি? আমরা কি জানি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাই না? তার মানে তিনটে জিনিস আমার লাগছে। তাহলে আমরা চলে গেলাম মূল একক। তাহলে মূল এককের কিন্তু এই সাতখানা কিন্তু মুখস্থ রাখতে হবে। একসঙ্গে সাতখানা মুখস্থ রাখা সম্ভব নয়। তাহলে দৈর্ঘ্য, ভর, সময়, তারপরে তড়িৎ প্রবাহ, তাপমাত্রা, বস্তুর পরিমাণ যাকে বলে একক মোল বলে, আর আলোক দীপ্তি যার একক হলো ক্যান্ডেলা। এই সাতখানা আমাদের কি আছে? রাশি আছে, যেটা প্রাথমিক একক। ক্লিয়ার? তাহলে এটা একটু মুখস্থ রাখতে হবে, বা আমি যখন পড়াবো আমার সাথে সাথে শুধুমাত্র পড়িয়ে যাবে, আর যত প্রিভিয়াস কোশ্চেন করাবো দেখবে ঠিক তুমি পেয়ে যাবে। ব্যাস, এরপরে চলে যাব আমরা যে চ্যাপ্টার শুরু করব বলেছিলাম। শুধুমাত্র প্রাথমিক ধারণা একটু দিলাম, বাকি যে ধারণাগুলো বাকি রয়ে গেল 10খানা ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ভর কি বলছে? কোনো বস্তুর ভর বলতে ওই বস্তুর মধ্যে যতটা জড় পদার্থ আছে, ব্যাস, তাকে বস্তুটির কি বলছে? না ভর বলছে। তাহলে আমি এবারে এক এক করে শিখব। তাহলে ভর কি রাশি হলো? এইভাবে পড়ে পড়ে যাবে। ভর হলো তাহলে স্কেলার রাশি। আমি বলেছি না আলাদা করে মুখস্থ করার দরকার নেই, প্রত্যেকটা পড়াবো আর তার সাথে সাথে তোমাদেরও পড়া হয়ে যাবে। ভর হলো স্কেলার রাশি। এরপর তাহলে কি হলো? ভরের একক। এখন প্রশ্ন হচ্ছে কি, আমি তো এখনো একক তো পড়ালাম না, তাহলে একক পড়াতে গেলে আমাদের একটুখানি আমরা চলে যাব। কোথায় চলে যাব? দেখা যাক, এই জায়গাটা চলে যায়। কিরকম? যে একক, এককের কনসেপ্টটা তিন রকমের ভাবে একক আমরা প্রকাশ করতে পারি। একটা কি না এসআই একক, বা আমরা কি বলছি এমকেএস, একটা কি বলছি সিজিএস, আর একটা হচ্ছে কি এফপিএস। এসআইটাকে কি বলে আর এমকেএসটাকে কি বলে? তাহলে সিটাকে আগে যাই। সি হচ্ছে কি সেন্টিমিটার। জিটাকে কি প্রকাশ করি? জিটা হচ্ছে কি না গ্রাম। আর এসটা হচ্ছে কি সেকেন্ড। মানে সেন্টিমিটার বলতে কি বোঝায়? না দৈর্ঘ্য। গ্রামটাকে বলতে কি বোঝায়? না ভর। আর সেকেন্ডটাকে কি বোঝায়? না সময়। এই তিনটেকে কি বলে একসাথে? এই তিনটেকে বলে, দেখো আমরা কি শিখেছি, দেখো প্রাথমিক একক। দেখো এই দেখো দৈর্ঘ্য, ভর, সেকেন্ড, তার মানে এটাকে কি বলছি আমরা? প্রাথমিক একক। এফপিএসটা কি? এফপিএসটা আর কিছুই নয়, আমরা যেটা বলি ফুট, মানে দৈর্ঘ্য, 1 ফুট 2 ফুট যে দৈর্ঘ্য সেটাই হচ্ছে কি ফুট বললাম। পি থেকে কি লিখি? না ভরকে কি লিখি? না পাউন্ড। আর সেকেন্ডকে কি লিখবো? না সেকেন্ড। এস থেকে সেকেন্ড, সেটাও দেখো সেম, দৈর্ঘ্য, ভর, সময়। তাহলে এই সাইডটাকে পরে আসছি, তাহলে আগে এমকেএস। এমকেএসটা কি?
না মিটার, কে বলতে কি না কেজি বা কিলোগ্রাম, আর এস বলতে সেম জিনিস সেকেন্ড। ওকে, তাহলে এইভাবে যেভাবে প্রকাশ করি আমরা সেটাই হচ্ছে কি আমাদের পদ্ধতি, এমকেএস সিজিএস এই পদ্ধতি। এবার প্রশ্ন হচ্ছে কি যে এসআইটা তাহলে কি জিনিস? আমি তো বুঝলাম যে এমকেএসটা তো হলো এটা জিনিস, এবার এমকেএসটার সাথে এসআই এর কি সম্পর্ক, তাহলে আমাকে সেটা জানতে হবে। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে যে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, এসআইটা এবারে অ্যাড করে দিই, এসআইটাকে মুছে গেল, তাহলে এসআই, তাহলে এসআই পদ্ধতিটা সিম্পল বলছি শুধুমাত্র জাস্ট জেনে রাখা আর কি, আর কিছুই নয়। এরপরে মানে এই যে এমকেএস যে পদ্ধতি তার একটা সংশোধিত রূপ আর কি, ম্যাক্সিমামটা এমকেএস পদ্ধতি তার একটা সংশোধিত রূপ, মানে একটা এ আছে আই ইউ পি এ সি, মানে এর ফুল ফর্মটা হচ্ছে কি মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, মানে এর একটা সংস্থা, ইন্টারন্যাশনাল সংস্থা। এবার দেখো কোন একটা জিনিস নিয়ে গবেষণা হচ্ছে, বিভিন্ন দেশে বিভিন্ন পরিমাপ নিয়ে গবেষণা হচ্ছে, এবার গবেষণার ফলে তাহলে কি হচ্ছে গে বিভিন্ন দেশে যদি বিভিন্ন পরিমাপ নিয়ে গবেষণা করে পরিমাপটা আলাদা হয়ে যায় তাহলে কি হবে, তার রেজাল্ট বিভিন্ন দেশে বিভিন্ন আসবে, তাহলে একটা দেশের রেজাল্ট আর একটা দেশে যদি হিসাব করা যায় তাহলে ভুল আসবে, বা ভুল আসবে মানে কি অসুবিধা হবে। সেই কারণে আইইউপিএসি এরা কি করেছে না একটা স্ট্যান্ডার্ডাইজেশন তৈরি করেছে অর্গানাইজেশন, সেখান থেকে যেটা ঠিক করবে সেটাকেই বলছে যে এসআই পদ্ধতি। তো জাস্ট এমকেএস পদ্ধতিরই জাস্ট সংশোধিত রূপ, কোনো অসুবিধা নেই। ব্যাস এই পর্যন্ত আমরা জেনে নিলাম। ওকে, তাহলে লব্ধ একক জানলাম, ভর জানলাম, তাহলে ভরের এসআই একক কি হবে তাহলে, বা এমকেএস একক কি আসবে, এমকেএস হবে যে কেজি বা কিলোগ্রাম, কেজি বলতে পারো বা বাংলাতে কিলোগ্রাম। ক্লিয়ার, স্কেলার রাশি হয়ে গেল, আমাদের এসআই একক হয়ে গেল। এরপরে যদি আমি বলি সিজিএস একক, সিজিএস একক তাহলে কি হয়ে যাবে না গ্রাম। আমি বলে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু ইংরাজি অবশ্যই জেনে রাখো, মাস, মাস বলতে কি না ভর, কারণ তুমি রেলের পরীক্ষা দেবে চাকরি করবে তার ইংলিশ টার্ম জানো না, এটা কিন্তু অনেকটা ডিসঅ্যাডভান্টেজে ফেলে দেবে। বাংলাতে যতই কোশ্চেন হোক তার মিনিং একটু উল্টো হয়, এই কারণেই উল্টো হয় যে কোনো রকম ভাবে বাঙালি গিয়ে কোশ্চেনটা ট্রান্সলেট করে না, সম্ভবত গুগল ট্রান্সলেটে গিয়ে বা এখন এআই এর মাধ্যমে হয়তো ট্রান্সলেট হবে, একটু কিন্তু ভুলভাল থাকে এটুকুনি তোমরা জানো। তো সেই কারণে আমি বলবো যে ইংলিশটা জানতে। এবারে কি বলছে ভার, তাহলে ভার, ভারের ইংরেজি কি, ভারের ইংরেজি হচ্ছে কি ওয়েট, তাই তো, ওয়েট ওজন, তাহলে ভার। যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ভার বা ওজন বলছে। এইটার ডেফিনেশনটা অনেকটাই মাথার উপর দিয়ে দেওয়া যাবে, কিন্তু গেলেও কিছু করার নেই। এই মুহূর্তে আমি বলেছি 10টা ক্লাস করলে তবে এই সমস্ত কনফিউশন একদম ক্লিয়ার হবে, একটু ধৈর্য ধরতে হবে। এখন আমাদের প্রিপারেশন নিচ্ছি গ্রুপ ডি এর জন্য, তো সময় আছে A to Z, কারণ আমরা যেটা টার্গেট নিয়েছি যে 25-এ 25 চোখ বন্ধ করে পারবে, এবং সেটা হয়তো 10 সেকেন্ড 10 মিনিটের মধ্যে হবে, 10 মিনিটে পরীক্ষাতে যে 25-এ 25 টার্গেট সম্ভব। হয়তো একটাও যদি আমি মাইনাস করি তাহলে সেটা হতে পারে 24, বা একটা যদি তুমি অ্যাটেন্ড করলে না, আমার তো একটা যদি ভুল করো তাহলে তো তোমার নেগেটিভ হয়ে যাবে, তাহলে ভুল করা চলবে না, যদি তুমি অ্যাটেন্ড না করো তাহলে তোমার পেয়ে যাচ্ছ কনফার্ম 24, এটাই মাথা রেখে চলতে হবে, 24 আমাকে পেতে হবে। যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে তাকেই বস্তু, তার মানে আলটিমেট কি বলেছে যে বল দ্বারা, যে বল দ্বারা মানে একটা বল, তার মানে আমরা কি জানলাম যে ভার যা ওজন অ্যাকচুয়ালি তাই, আর বল হচ্ছে কি তাই, এইটুকুনি জেনে নিলাম। তাহলে ভার যা আর বল হচ্ছে কি তাই, তার মানে এইটুকুনি আমি বলে দিই যে শুধুমাত্র আমরা কি জানবো, এটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি,
ভেক্টর রাশি কেন বলবো? ভেক্টর রাশি কেন বলবো? আমরা ভেক্টর রাশি পড়তে গিয়ে কি পড়েছি, যে দেখো যে রাশিগুলির মান এবং অভিমুখ দুই আছে, মান এবং অভিমুখ। তুমি বলো কোনো বস্তুকে, তোমার ডেফিনেশনটা পড়ো, সংজ্ঞাটা পড়ো, সংজ্ঞার মধ্যে বলেই দিচ্ছে দেখো কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে একটা দিক বলে দিচ্ছে তো, হ্যাঁ কি না, একটা দিক তো বলেই দিচ্ছে। সংজ্ঞাটা ভালো করে খুঁটিয়ে যদি পড়ো বুঝতেই পারছো একটা নির্দিষ্ট দিক বলেই দিচ্ছে, যেহেতু দিক বলে দিচ্ছে তাহলে সেটাকে বলবো আমরা ভেক্টর রাশি। ক্লিয়ার? এরপরে আমরা চলে যাব কোথায় না, এসআই একক আর সিজিএস একক। এখন যদি আমি লিখে দিই ও কোনো কাজে লাগবে না, সুতরাং এখন এটা কোশ্চেন মার্কই থাক। ওকে, আমি ঠিক সময় করিয়ে দেবো, দেখবে নিজেরাই বলতে পারবে। ওকে, তাহলে এ পর্যন্ত। এরপরে কি বলছে, ভর ও ভারের মধ্যে পার্থক্য। একদম সুন্দর বাংলায় লেখা আছে, আমি পরপর জাস্ট বলে যাচ্ছি। এই কারণে বলছি এইগুলো কেন এত ডিটেলসে পড়া দরকার। এ তো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের মতো পড়তে হচ্ছে। হ্যাঁ, একটু পড়তে হবে কিন্তু তোমার খাতায় লিখতে হবে না, এইটুকুনি জাস্ট পার্থক্য। মাধ্যমিকে খাতায় লিখতে হতো, এখানে মেমোরিতে রেখে দিতে হবে। কোশ্চেন কিন্তু তোমার কি আসবে, ডেসক্রিপটিভ টাইপের আসবে, যা চুজ করতে হবে। তার জন্যই চারটে অপশন। কিরকম তোমাকে কোশ্চেন দিয়ে দিল, কোনটি ভর আর ভারের মধ্যে ডিফারেন্স কোনটা, মানে দেখে না যে ফাইন্ড দ্য অড ওয়ান, নিচের কোনটা থেকে একটা যেটা অড আছে সেটা খুঁজে বার করো। তাহলে তুমি যদি এই তিনটে মিলিয়ে দিল, এই অপশনটা ঠিক করে দিল, আর 4 নম্বর অপশনটা ভুল ভাবে একটা দিয়ে দিল, তাহলে তোমাকে 4 নম্বর অপশনটা ভুল ঠিক করতে হবে, মানে বার করতে হবে। সেই কারণে প্রথমটা কি দিল, যতটা জড় পদার্থ থাকে তাকে বলছি ভর, বলতে যতটা জড় থাকে। আর ওজন বলতে কি, যেটা সংজ্ঞা, সেটা হলো একটি বল যা পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এক্ষুনি বললাম সিজিএস এ তাহলে গ্রাম, এসআই হলো কিলোগ্রাম, আর ভারের একক হলো ডাইন আর নিউটন। এখন আমি আগেরটা কিন্তু লিখিনি, জিজ্ঞাসার জন্য দিয়েছিলাম, এই কারণে দিয়েছিলাম কারণ আমি ঠিক পরে বুঝিয়ে দেবো, এখন শুধু মুখস্থ করা ছাড়া উপায় নেই, 10টা ক্লাস করতে হবে। ওকে, কোনো বস্তু সব জায়গায় একই থাকে, ভরের পরিবর্তন হয় না। তার মানে এইটার মানেটা কি, ভরের পরিবর্তন হয় না। তাহলে এইটা শিখবো। এইটা হচ্ছে কি, কি না, ভর হচ্ছে কি সৃষ্টি করা যায় না, ভর হচ্ছে ধ্বংস করা যায় না। ভর কেবল এক রূপ থেকে আরেক রূপে কি হয়ে যায়, পরিবর্তন হয়। তার মানে এখান থেকে চলে আসবো, দেখো যা যা পড়িয়ে দিচ্ছি, তাহলে ভরের সংরক্ষণ সূত্র চলে আসবো এখান থেকে, মাথায় ধারণা চলে আসে ভরের সংরক্ষণ সূত্র। ভরের সংরক্ষণ সূত্র কি আমাদের দেয়, এটাই দেয় যে একটা কাগজকে, একটা কাগজের টুকরোকে একটা কাগজের টুকরোকে তুমি কি লাগালে না, আগুন জ্বালিয়ে দিলে, ঠিক আছে, আগুন তুমি জ্বালালে, তাহলে এটা পুড়ে ছাই হয়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। তার মানে কি, একটুখানি হয়ে গেল, তার মানে কি হলো, ভর ছিল বেশি, একটুখানি, তাহলে কি হলো, তাহলে কি মনে হচ্ছে, ভর তো তাহলে কমে গেল, কমে কিন্তু গেল না। কেন কমে গেল না, কারণ এই কাগজের মধ্যে যা ছিল কার্বন ছিল ম্যাক্সিমামটাই, তাহলে কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর কার্বন মনোক্সাইড তৈরি করেছে। তাহলে এই ছাই, এই কাগজের যা ভর হবে তার সাথে যদি কার্বন মনোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড আর এই ছাইটাকে যদি যোগ করা যায়, তাহলে ছাই যদি যোগ করা যায় তাহলে দেখা যাবে দুটোই কি হবে, সমান হবে। ক্লিয়ার? তাহলে ভরের সংরক্ষণ সূত্র, আমি তাহলে এটা কোশ্চেন মার্ক করে দিচ্ছি, কে আবিষ্কার করেছিল, কে আবিষ্কার করেছিল, আবিষ্কার করেছিল। ওকে, এটা তাহলে কমেন্টে জানিয়ে দিও যে এই ভরের সংরক্ষণ সূত্রটা, পরীক্ষা আমি যা বলছি একটাও কিন্তু যে জেনারেল নলেজ শুধুমাত্র কুইজ কন্টেস্টে পরীক্ষায় পড়বে বা দাদাগিরিতে পড়বে তার জন্য নয়, একদম কিন্তু আরআরবিতে যা কোশ্চেন আসবে তার সাথে। সুতরাং এই কে আবিষ্কার করেছিল, এ মনে হয় সারাটা জীবনে বহুবার পড়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পরীক্ষায় বলো বা সেন্ট্রালের কোনো পরীক্ষায়। ঠিক আছে, তাহলে কমেন্টে এটা জানিয়ে দিও ভরের সংরক্ষণ সূত্র কে আবিষ্কার করেছিল। ক্লিয়ার? ব্যাস, এটা হয়ে গেল। তাহলে ভর পরিবর্তন হয় না, বস্তুর ভার বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়, পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য।
এরপরে বস্তুর ভর বিভিন্ন জায়গায় বিভিন্ন বলতে এটারও তো একটা ব্যাপার আছে, তাহলে এইটাও কি করতে হবে, আমাদেরকে জানতে হবে যে কোথায় কোথায় পরিবর্তন হয় এবং কেন হয়, কিভাবে হয়। ওকে, আসছি আসছি এটাও শিখিয়ে দেব কেন হয়। 4 নম্বর অপশনটা শিখিয়ে নিই, যে ভরের অভিমুখ নেই তাই স্কেলার রাশি বলে দিয়েছি, আর এর দুটোই আছে তাই ভেক্টর রাশি। ওকে, একদম 4টে অপশন পাই টু পাই, কিন্তু মেমোরিতে মুখস্থ করে খাতায় লেখার ব্যাপার নেই, শুধু মনে রাখতে হবে। এরপরে ভরের, এবারে বস্তুর ওজন, এই লাইনটা নিয়ে আমরা আলোচনা করব। কোন লাইনটা নিয়ে, না এই লাইনটা নিয়ে। বস্তুর কই গেল, হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়, তাহলে কোন কোন জায়গায় বিভিন্ন হয়, তাহলে এইটা একটাখানি আমরা জানি। তাহলে প্রথম পর পর ভাবে আমরা করে দিচ্ছি, তাহলে একদম ভাবে জেনে নিতে হবে। ওকে, দেখো তাহলে আমরা কি করব, যে ওজন ইজিক্যাল টু, একটা জিনিস জানতে হবে, এইটুকুনি বলার কথা আর কি। ও, আরেকটা কোনো ধর্ম আছে, এই তো একই জিনিস। ও সরি সরি সরি, কারণ আমরা তো কটা কটা পড়লাম, এই তো 4টে পড়েছি, এখনো তো অপশন চলছে তো। ভর হলো বস্তুর মৌলিক বা স্বকীয় ধর্ম। দেখো সেম জিনিস এখানে যা বলেছি সেটাই লেখা আছে, যে বস্তু স্থিতি গতি উষ্ণতা চুম্বকত্ব কোনো কিছুই বস্তু ভরকে প্রভাবিত করতে পারে না, তাই বলে দেওয়া আছে। আর এখানে দেখো একই জিনিসটাকে একটু ডিসক্রিপটিভ ওয়েতে লেখা আছে আর কি। পৃথিবীর অভিকর্ষর বল লোপ পেয়ে গেলে বস্তুর ভর পরিবর্তন হবে না, কিন্তু বস্তুর ওজন শূন্য হয়ে যাবে, বস্তুটি ভারহীন হবে। ক্লিয়ার? তো এটা কি জিনিস, এটা আমি বোঝাবো আর কি, কেন বস্তুর ওজন শূন্য হয়ে যায়, কেন মানে বস্তুর ওজন কেন পরিবর্তনশীল হয়। ওকে, এবারে কি বলছে, বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলায়, আর স্প্রিং তুলার সাহায্যে বস্তুর ভার বা ওজন মাপা হয়। এটা কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু পুরোপুরিভাবে মেমোরিতে রেখে দিতে হবে, কারণ প্রত্যেকটা অপশনে কিন্তু পরীক্ষায় পড়ে। ওকে, আর জাড্ডের ভর হলো বস্তুর জাড্ডের পরিমাণ। জাড্ডটা কি জিনিস সেটা আমরা বলেছি 10খানা ক্লাস করব, প্রত্যেকটা টার্ম নিয়ে আমরা জেনে যাব। আর ওজন হলো একটি বল, সেটা কেন বল সেটাও আমরা জেনে যাব 10খানা ক্লাসের মধ্যে। এখন শুধুমাত্র জাস্ট পড়ে যাও, বলছি লিখে যাও, নোট করো, স্ক্রিনশট নাও, খাতায় নোট করো। ক্লিয়ার? নেক্সট, ও এটা তো হলো। হ্যাঁ, এরপরে তাহলে আমরা জানবো বস্তুর ওজন কোন কোন। হ্যাঁ, এই কোশ্চেনটাও পড়ে, মানে অপশন দিয়ে পড়ে। কিরকম অপশন দিয়ে, যে সাধারণ তুলা এবং স্প্রিং তুলা। তুমি দেখো একদম কি জিনিস আছে, যা যা ভর আর ভারটাকে নিয়ে কেন্দ্র করে যা আছে, এখানেও দেখো তাই আছে। বস্তুর পর কি হচ্ছে, সাধারণ ভর মাপা হচ্ছে। স্প্রিং তুলায় কি হচ্ছে, ওজন মাপা হচ্ছে। সাধারণ তুলা মানে যেটাকে দাঁড়ি পাল্লা বলি, আমরা মুদিখানার দোকানে গিয়ে চাল ডাল নিয়ে আসি, সেটাই তুলা পাত্র বা দাঁড়ি পাল্লা যাকে আমরা বলি, সেটাই হচ্ছে গিয়ে ভর মাপা হয়। স্প্রিং তোলা নিশ্চয়ই তোমরা ছবি দেখেছো, স্প্রিং এর দেখি ছবি যদি থাকে তাহলে দেখাবো না, এটা হচ্ছে গিয়ে দেখো, কোশ্চেনে চলে গেলাম, অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা এখানে আসছি, কই গেল পার্থক্যটা, হ্যাঁ। তাহলে যদি তোমরা বলো যে স্প্রিং তুলা কিভাবে কাজ করে, তার কার্যনীতি বলে দিতে, তাহলে অবশ্যই বলে দেবো, কোনো অসুবিধা নেই। কারণ এই যে কার্যনীতি স্থিতিস্থাপকতা, কারণ এই স্থিতিস্থাপকতা কথাটাও কিন্তু আমরা পড়বো, কারণ এটাও কিন্তু রেলের একটা চ্যাপ্টারের মধ্যে পড়ে। তাহলে সাধারণ তুলাতে কি হচ্ছে, প্রথম শ্রেণী লিভার, এই প্রথম শ্রেণীর লিভারটা কি, লিভার নিয়েও আমরা পড়বো। সেখানে এখন প্রত্যেকটা টার্মই অজানা লাগবে, যে প্রথম মুখস্থ করলে স্বাভাবিক ব্যাপার, মনে রাখা সম্ভব নয়, কিন্তু এইগুলো যদি জানো, যে প্রথম শ্রেণীর লিভারের ওপরে কাজ করে, স্থিতিস্থাপকতার ওপর কাজ করে, এগুলোর মিনিং জানলে তখন আর মুখস্থ করতে হবে না, অটোমেটিক্যালি সাধারণ তুলা আর স্প্রিং তুলার পার্থক্য এমনিই হয়ে যাবে। সাধারণ তুলা কি বলেছে, অভিকর্ষের বল এবং কোনো জি এর উপর নির্ভর করে না। এবার কি বলেছে, স্প্রিং তুলা জি এর উপরে। কেন জি এর উপর নির্ভর করবে, আমাকে বলো কেন জি এর উপর নির্ভর করবে। কারণ একটু আগেই তো পড়লাম, যে এই দেখো বস্তুর ভার কি হচ্ছে, পৃথিবী অভিকর্ষজ বলের উপর করছে না ভারটা, তাহলে ভার যদি স্প্রিং তুলায় মাপা হয়, তাহলে স্প্রিং তুলাও জির উপর চেঞ্জ হবে। ওকে, তাহলে এইভাবে প্রত্যেকটা অপশন তোমরা কিন্তু করে রাখলে, মেমোরিতে রেখে দিলে। ক্লিয়ার? এরপর আমরা পড়বো কি, এই যে বারবার ধরে বলছে
যে স্প্রিং তুলা কার্যত অভিকর্ষজ বলও কোনো স্থানে জি এর উপর নির্ভর করে। আবার এখানেও বলছে কি না বস্তুর ওজন শূন্য হয়ে যায়, বস্তুর কি ভরে মানে বস্তু ভারহীন হয়ে পড়ে। তারপরে আরেকটা অপশন কই গেল, আরেকটা অপশন, হ্যাঁ এই যে কি বলেছে যে বস্তুর ভার বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়। তো কেন হয়? তাহলে তার আগে ওজন ইজিক্যাল টু, আমরা জাস্ট এখন কনফিউশন কিন্তু করো না যে কেন কি বৃত্তান্ত, কিছু করার দরকার নেই। এই কারণেই দরকার নেই কারণ এইটা 10খানা চ্যাপ্টারের মধ্যে এমটা কি জিনিস কোথা থেকে এলো আর জিটা কি জিনিস কোথা থেকে এলো প্রমাণ করিয়ে দেব নিউটনের সূত্র যখন করাবো। সুতরাং চিন্তা করার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র এটুকুনি জেনে রাখো ওজন ইজিক্যাল টু এম জি। তাহলে এম মানে হলো কি বস্তুর ভর, আর জি মানে হলো অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণ। এখন ত্বরণ কি জিনিস, তাহলে এখন সেই কারণে বলছি যে বোঝাতে পারবো না। ফার্স্ট 10টা ক্লাস করো, প্রত্যেকটা যা যা টার্ম পারছো সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এম জি। এখন প্রশ্ন হচ্ছে কি এম এক্ষুনি বললে কি পড়েছো যে ভর কোনো রকম ভাবে দেখো, এক্ষুনি কিন্তু পড়েছো হয়ে গেল যে ভর, প্রথম কথাটা কি বলেছে, সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায় না, ভর কোনোদিনও পরিবর্তনশীল হয় না। এখানে স্পষ্ট করে লেখা আছে ভরের পরিবর্তন হয় না, তাই তো? তাহলে ভরের যখন পরিবর্তন হবে না সেই কারণে ভর সংরক্ষণের সূত্রটা এসছে। তাহলে এখানে এমটাকে আমার ফিক্স থেকে গেল, তাহলে জি এর মান আমার চেঞ্জেবল। এবার জি এর মান কোথায় কোথায় পরিবর্তনশীল, এইটাই হচ্ছে ব্যাপার, কোথায় কোথায় পরিবর্তনশীল হবে, কোথায়, এত ডিটেলসে আমি বলছি যাতে কোনো কোশ্চেন মিস না হয়। কোথায় পরিবর্তনশীল, পরিবর্তনশীল। ওকে, তাহলে 1 নম্বর অপশন লেখো, তাহলে বলছি লিখে রাখবে। ওকে, মানে আমি আর অত ডিটেলস লেখাচ্ছি না, মুখে বলে দেবো, জাস্ট লিখে নেবে। এটা হলো পৃথিবী, পৃথিবীর ভূপৃষ্ঠ ওপরটা, এটা ভূপৃষ্ঠ, তাহলে ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় তাহলে জি এর মান তত কি হবে, কমবে। ওকে, তাহলে ভূপৃষ্ঠ থেকে বাংলায় বলছি, তোমরা বাংলায় লিখবে, তাহলে ভূপৃষ্ঠ থেকে যত ওপরে উঠবো তাহলে কি হবে, তত জি এর মান কমবে। 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন কি হবে, 2 নম্বর অপশন বলছে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের উপরে থাকা বস্তুটির দূরত্ব বেশি হলে, মানে কিরকম ব্যাপারটা হয়ে গেল, জি এর মান কমে যাবে। এইটার মানেটা হচ্ছে কি আমাদের পৃথিবীর স্ট্রাকচারটা কিরকম, যে মেরু অঞ্চলটা হলো থ্যাবড়া, হ্যাঁ কি না? তার মানে এইটা থ্যাবড়া, তাই তো, হওয়ার কথা ছিল এরকম গোলাকার, কিন্তু হয়ে গেছে কি না থ্যাবড়া। তাহলে থ্যাবড়ার জন্য চেঞ্জ কি হয়েছে, চেঞ্জ হয়েছে এটা নিরক্ষরেখা, মাঝখানে কি আছে নিরক্ষরেখা, তাহলে ব্যাসার্ধ কি ধরে যদি ধরে নি আর, তাহলে এইটা কি এটা একটুখানি ছোট হবে, কারণ এটা তো পুরোটা এই এই যে পুরোটা এইটা তো আর নেই, না থাকার জন্য মেরু অঞ্চল থ্যাবড়া হওয়ার জন্য এই মেরু অঞ্চলের দূরত্ব কেন্দ্র থেকে কম, কেন্দ্র থেকে কম হওয়ার জন্য তাহলে জি এর মান মেরু অঞ্চলে কি হবে আর নিরক্ষরেখাতে কি হবে এইটা জানতে হবে। ওকে, নিরক্ষরেখা, নিরক্ষরেখা আর হচ্ছে গিয়ে মেরু, তাহলে নিরক্ষরেখাতে কি হবে আর মেরু অঞ্চলে কি হয়, তাহলে এইটুকুনি আমাদেরকে জানা দরকার। কিরকম জানা দরকার, যে যতটা আমাদের পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষরেখার দূরত্ব তাহলে আলটিমেট বেশি হচ্ছে, তাই তো, মেরুর দূরত্ব বেশি, সেই কারণে জি এর মান এখানে কি হবে নিরক্ষরেখায় জি এর মান কম হবে। ওকে, তাহলে জি এর মান যদি কম হয়, এখানে যদি জি এর মান যদি কম হয় ওজন কি হবে, ওজনও তাহলে কি হয়ে যাবে না কম হবে। মেরু অঞ্চলে দূরত্ব কম, দূরত্ব কম হলে
জি এর মান কি হয়ে যাবে, বেশি, তাহলে ওজনও কি হয়ে যাবে, ওজন হয়ে যাবে বেশি। তার মানে একই জিনিস, মানে একই জিনিস বলতে যে কোনো একটা বস্তু, তার ভর একই, তার ভর এম, তুমি মেরু অঞ্চলে নিয়ে গেছো আর নিরক্ষরেখায় নিয়ে গেছো, কার তাহলে ওজন বেশি হবে, না কোথায় বেশি হবে, মেরু অঞ্চলে বেশি হবে। বোঝাতে পারলাম? এই ছবির সাথে কনসেপ্ট বুঝিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে মেরু অঞ্চলটা থ্যাবড়া, থ্যাবড়া হওয়ার জন্য কি হয়, ব্যাসার্ধ কি ছোট, ব্যাসার্ধ যখন ছোট হবে মানে কেন্দ্র থেকে দূরত্ব ছোট, এটুকুনি দূরত্ব কি ছোট, তা ছোট হওয়ার জন্য জি এর মান কি হয়ে যাবে, বেশি হবে, বেশি হলে ওজন কি হয়ে যাবে, বেশি হবে। 3 নম্বর অপশন কি করা যেতে পারে, যে 3 নম্বর অপশনটা পৃথিবীর যত কেন্দ্রের দিকে যাব, মানে এই যে আমি এর দিকে যখন যাচ্ছি, যখন ভূপৃষ্ঠ থেকে যখন নিচের দিকে যাব, 3 নম্বর অপশনটা, ওকে। তাহলে 3 নম্বর অপশনটা আমি জাস্ট কিন্তু লিখে লিখে করাচ্ছি না, আমি কিন্তু বাংলায় বলে দিচ্ছি, পজ করে সেটা কিন্তু আলটিমেট লিখে রেখে দাও, যাতে কিনা নোট করলে পরবর্তীকালে অসুবিধা না হয়। তাহলে ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যাবে অভিকর্ষের মান তত কি হবে, না কমতে থাকবে। এবার 3 নম্বর অপশনটা কি গেলাম আমি, ভূপৃষ্ঠ, ওকে, এটা ধরো থ্যাবড়া মতো আছে, এইটা এতক্ষণ বলছিলাম ভূপৃষ্ঠের ওপরের অপশনটা বলছিলাম। এবার যখন কেন্দ্রের দিকে যখন নিচে নামবে, যত মাটির তলায় ঢুকবে, পাতি কথা হলো মাটির তলায় যত ঢুকবে তত কি হবে, জি এর মান কমবে, জি এর মান কমবে। এবার কমবে জি এর মান, তাহলে যত নিচে নামবে জি এর মান কি কমবে, তাহলে ওজনও কি হবে, ওজনও কি হবে, না কমবে। ওকে। এরপরে কেন্দ্র, তাহলে কেন্দ্রতে, তাহলে 4 নম্বর অপশন কি হবে, যে পৃথিবীর কেন্দ্রতে কি হবে, না জি এর মান, জি এর মান কি শূন্য, জি এর মান শূন্য, তাই ওজনও কি হবে, না শূন্য হবে। তাহলে পৃথিবীর কেন্দ্রতে হয়ে গেল জি এর মান শূন্য, ওজনও শূন্য। ঠিক আছে, 4টে অপশন। আর কি অপশন করা যেতে পারে, যে 5 নম্বর অপশন করা যেতে পারে, এই ধরো চন্দ্র, মানে চাঁদ, সূর্য, আরো যত নক্ষত্র আছে, মানে বিভিন্ন গ্রহে বা বিভিন্ন নক্ষত্রে বা উপগ্রহে তাদের জি এর মান আলাদা আলাদা, জি এর মান আলাদা। কারণ আমরা এটাও পড়বো কেন আলাদা, সেটা পড়বো আমাদের নিউটনের যে মহাকর্ষ সূত্র আছে সেখান থেকে আমরা পড়বো। এখন প্রশ্ন হচ্ছে কি, যে চাঁদে, চাঁদে জি এর মান কত, তাহলে চাঁদে আমাদের জি এর মান কি হচ্ছে, না পৃথিবীর 6 ভাগ, তাই তো, পৃথিবীতে যদি জি থাকে চাঁদে তাহলে কি হয়ে যাবে, 6 ভাগ হয়ে যাবে। তাহলে 6 ভাগ হয়ে গেলে সেই কারণে ওজনও কত হয়ে যায়, ওজনও 6 ভাগই হয়ে যায়। সেই কারণে পৃথিবীতে কারোর যদি ওজন আমার, যাই কোনো একটা বস্তুর যদি 60 নিউটন যদি তার বল প্রয়োগ হয়, তাহলে চাঁদে গিয়ে তার বল প্রয়োগ হবে কত, 10 নিউটন। মানে তার কেন, কারণ জি এর মান 6 ভাগ। কারণ যত বড় বস্তু তার জি এর মান তত বেশি। সূর্যের তুলনায় চন্দ্র অনেক ছোট, তার জি এর মান কম। সূর্যের তুলনায় পৃথিবী ছোট, তার জি এর মান কম। কিন্তু সূর্য থেকে আরো যে বড় নক্ষত্র আছে তারও কি জি এর মান সূর্যের থেকে বড়। তার মানে এটাই বলার কথা, মহাজাগতিক যত কি আছে, গ্রহ উপগ্রহ নক্ষত্র আছে, প্রত্যেকটার ক্ষেত্রে জি এর মান আলাদা। কেন, কারণ তারা কি করছে, প্রত্যেকটার আকার অনুযায়ী আমরা পড়বো, নিউটনের মহাকর্ষ সূত্র পড়বো, সেখানে এটা আমরা জানবো যে জি এর মান কোথায় কোথায় কেন চেঞ্জেস হচ্ছে। ক্লিয়ার? এই মোটামুটি বলা যেতে পারে 5টা আর কি। আম, তারপরে আছে কিছু নিরক্ষরেখায় ঘূর্ণন মান বেশি কম বেশির জন্য, তো যাই হোক, উম, এটা উম, আহ, তো ঠিক আছে, আর তেমন কিছু অপশন না, মোটামুটি এই 5টা অপশন মনে রাখলেই হবে, ব্যাস। সিম্পল জিনিস জানলাম। এরপরে যদি আমরা এটা জেনেছি, কোশ্চেনে দেখ, কারণ ডাইরেক্ট আমরা কোশ্চেনে চলে গেলাম, একদম ইংলিশ কোশ্চেন, বাংলায় আমি বলে দেবো, হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটি
ডাজ নট চেঞ্জ ইভেন আফটার চেঞ্জিং প্লেস। এই দেখো বাংলাতে মানে করলে আফটার চেঞ্জিং প্লেস, জায়গা চেঞ্জ হলেও কোনটা চেঞ্জ হয় না, ডাজ নট কোনটা চেঞ্জ হয় না, দেখবে ভর, ভর, মাস, মাস চেঞ্জেস হয় না। অপশন দেখো একদম যেভাবে বাংলায় পড়ে দিয়েছি, এটা ইংরেজি কোশ্চেন আছে বলে কিন্তু আমি বাংলায় তো বলে দিচ্ছি, নিজেরাই করতে পারবে। দেখো পড়েছে, দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অ্যান্ড টেকনিশিয়ানই পড়েছে, সিম্পল কোশ্চেন, তাই দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে পড়ছে, এটা গ্রুপ ডি তে পড়েছে। অঙ্ক কিন্তু পড়বে, দ্য ওয়েট অফ দ্য অবজেক্ট এত নিউটন। এখন নিউটন কোথা থেকে আসলো বলেছি, চিন্তা করার ব্যাপার নেই। আমরা কি জানি যে ডব্লিউ ইজিক্যাল টু এম জি। আমরা এক্ষুনি কোথা থেকে পড়লাম, কোথায় পড়লাম, কোনটা পড়লাম, কই গেল, এই যা এমজিটা এক্ষুনি তো লিখলাম, হ্যাঁ এই দেখো ওজন ইজিক্যাল টু কত, ওজন ইজিক্যাল টু মানে ডব্লিউ ইজিক্যাল টু কত এমজি, তাই তো। তাহলে আমরা এখানে বললাম ডব্লিউ ইজিক্যাল টু এমজি। ডব্লিউ মানে ওজন দেওয়া আছে, দেখো ওয়েট অফ দা অবজেক্ট 980, এক্সেলারেশন ত্বরণ দেওয়া আছে, এই দেখো এক্সেলারেশন মানে ত্বরণ, কোনো চাপ নেই, আমি কিন্তু প্রত্যেকটা বলে দিচ্ছি যেখানে অভিকর্ষীয় ত্বরণ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মানে হলো অভিকর্ষীয় ত্বরণ। তাহলে এম ইন্টু জি এর মান কত 9.8। এই তো, তাহলে ফাইন্ড দ্য মাস, এই ভরের মান বার করতে বলেছে, এই ভরের মান, তার মানে কোনো ব্যাপার, দশমিক উঠে গিয়ে আলটিমেট কি হয়ে গেল, আমার এখানে কি হয়ে যাবে একটা শূন্য, একটা শূন্য বাঁ দিকে চলে আসলে কি হয়ে যাবে, এখানে একটা শূন্য হয়ে যাবে, তাই 10টা বাঁ দিকে নিয়ে চলে গেলাম, 98 চলে গেল, তাহলে 100, ব্যাস 100 কেজি। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ইফ দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট 200 নিউটন আর জি এর মান দেওয়া আছে এটা এম, সেম জিনিস ডব্লিউ ইজিক্যাল টু আমাদের এম জি, ডব্লিউ হচ্ছে 200 নিউটন, এম এর মান মানে মাস বার করতে বলেছে, এম বার করতে বলেছে, জি এর মান দেওয়া আছে 10, 10 এইটা কেটে গেল, তার মানে 20, তার মানে 20 20 এই দেখো 20 20 কেজি, দেখো সবই 20 20 এন, 20 ওয়াট, 20 পাস্কাল, তাকে কি হয়ে যাবে 20 কেজি। দ্য মাস ডেন্সিটি, ও আচ্ছা মাস ডেন্সিটি মানে ঘনত্ব, আচ্ছা ঠিক আছে, এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি ঘনত্ব আছে আর কি, মানে আছে মানে কি, যেহেতু তোমার এই যে মূল একক, লব্ধ একক এইসব জিনিস আছে, তো আমি যদি বলি লব্ধ একক, তো লব্ধ এককের একটা কি হবে উদাহরণ যদি বলি, ক্ষেত্রফল হলো, আয়তন হলো, তাহলে আমি যদি বলি যে ঘনত্ব, ঘনত্ব মানে কি, ভর, মানে এই চ্যাপ্টারে যেহেতু ভর পড়ছি, ভর বাই আবার লব্ধ একক আয়তন পড়ছি, তো সেই হিসাবে আমি একটা এক্সাম্পল দিতেই পারি যে আয়তন। তাহলে লব্ধ এককের একটা উদাহরণ কি হলো ঘনত্ব, ঘনত্ব মানে কি হলো ভর। তাহলে ভর যদি হয়, তাহলে এই যে ঘনত্বটাকে ইংরেজিতে কি বলে না ডেনসিটি, আর কিছুই নয়, ইংরেজিতে আমরা কি বলবো যে মাস ডেন্সিটি, মাস বলতে কি ভর, ভর ঘনত্ব আর কি, ঠিক আছে। তাহলে আমরা এটুকুনি বলতে পারি যে ডেন্সিটি এন হবে, সরি ডেন্সিটি, তাহলে ভর, ভরের কি লিখি এম দিয়ে লিখি, আয়তন কি দিয়ে লিখি, আয়তন আমরা ভি দিয়ে লিখি, ওকে ভি দিয়ে লিখি, আর ডেন্সিটি আমরা ডি দিয়ে লিখলাম, বাস এইটুকুনি। এবার যদি বলি, দেখো সিম্পল ব্যাপার, যদি বলি যে ঘনত্বের সিজিএস একক কি হবে, তাহলে সিজিএস একক যদি হয়, ভরের সিজিএস একক কি, ভরের সিজিএস একক হলো গ্রাম, আর আয়তনের সিজিএস একক কি হবে, আয়তন কি দিয়ে লিখি সেন্টিমিটার না বাংলাতেই লিখি, যেহেতু বাংলাতেই দিচ্ছি, তাহলে কি হয়ে যাবে যে সেন্টিমিটারের কি হবে কিউব, হ্যাঁ কি না, ব্যাস হয়ে গেল সিজিএস একক। যদি বলি এসআই একক কি হবে, ঘনত্বের এসআই একক কি হবে, তাহলে গ্রামের জায়গায় কি হয়ে যাবে কেজি, ভরের এসআই একক কেজি, আর আয়তন, আয়তনের এসআই একক কি হয়ে যাবে না মিটার কিউব, মিটার কিউব আমরা তো পরিমিতির অঙ্ক পড়েছি তো, মিটার কিউব, তাহলে হয়ে গেল কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তা অপশন যেহেতু দেখ আমি কি বলেছি, যেগুলো মিস হয়ে যাবে সেগুলো হচ্ছে কি আমরা কোশ্চেন থেকে সলভ করে নেবো। তাহলে মাস ডেন্সিটি মানে কি হলো ভর বাই আয়তন, ভর বাই আয়তন, দেখো মাস পার ইউনিট ভলিউম, তার মানে কি হয়ে গেল এম বাই ভি, হয়ে গেল কত না মাস ডেন্সিটি, ডেন্সিটিটাকেই মাস ডেন্সিটি বলে। নেক্সট মাস পার ভলিউম, তাহলে কি হয়ে যাবে ডেন্সিটি,
হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মাস? দেখো আমি বলেছি না, কোথায় পড়েছে? 24/10/2018 গ্রুপ ডি তেই পড়েছে। একদম ডেফিনেশন, সংজ্ঞা বলেছে। তাহলে কি হবে? অপশন আমাকে বলো। ডিরেকশন, দেয়ার ইজ এ স্কেলার আছে, তাহলে ডিরেকশনলেস, কোনো ডিরেকশন নেই। হ্যাঁ ঠিক আছে, এই যে স্কেলার কোয়ান্টিটি মাস অন অবজেক্ট ডিরেকশনলেস, and therefore it is a scalar quantity। ঠিকই আছে। মাস ক্যান বি ডিটারমাইন বেসড অন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কি হবে? the mass of an object remain constant at any place is not affected by the change in height। কোনো height দ্বারা চেঞ্জ নেই। the amount of matter contained in an object is called the mass of the object। তাহলে কি দেখো, সবই তো, এটাও কিন্তু ঠিক, কিন্তু এটা কিন্তু অ্যান্সার হবে না, কারণ ডেফিনেশন বলেছে, সংজ্ঞা। তো সংজ্ঞাটা কি? এটা তো বলেছে দিয়েছে কি স্কেলার রাশি, তা এটা তো সংজ্ঞা নয়। এটাই বুঝতে হবে অনেক ছেলেমেয়েরা কিন্তু, যে হ্যাঁ তাই তো, এটা তো সঠিক, যে ডিরেকশন লেস তাই স্কেলার, না, এটা এটা ডেফিনেশন তো নয়, সংজ্ঞা নয়। তাহলে সংজ্ঞা কোনটা? সংজ্ঞা হচ্ছে কি এইটা, দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার কন্টেন অফ অ্যান অবজেক্ট, ওই বস্তুর মধ্যে কতটা পদার্থ আছে, ইজ কল্ড মাস অফ দ্য অবজেক্ট, আর কিছুই না। ঠিক আছে। দ্য মেজারমেন্ট অফ মাস অফ অ্যান অবজেক্ট ইজ কল্ড মেজারমেন্ট অফ। তাহলে এইটা পড়বো, এটা কি অ্যাক্সেলারেশন, আমি কিন্তু পুরো সব লিখে দিচ্ছি, কিন্তু অ্যাক্সেলারেশন মানে হলো ত্বরণ, মোমেন্টাম, এই মোমেন্টাম মানে হলো কি না ভরবেগ, পরীক্ষা খুব কাজে লাগবে কিন্তু। স্পিড মানে আমরা জানি বেগ, আর ইনারশিয়া মানে কত, না জাড্য, ইনারশিয়া মানে জাড্য, তাহলে অ্যান্সার হয়ে যাবে ইনারশিয়া। কেন হলো, কিভাবে হলো বলেছি, 10টা ক্লাস করবে, 10টা ক্লাসে ইনারশিয়া মিনিং একদম বুঝে যাবে। ওকে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটি মেজার ইনার্সিয়া অফ দ্য বডি? ইনার্সিয়া মানে মাস, ভরের জন্য যে ধর্মের সৃষ্টি হয় সেটাকে বলবো ইনার্সিয়া বা জাড্য। কেন? নিউটনের সূত্রতে পড়বো। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু দ্য গ্রুপ? তাহলে কি হবে? স্পিড, মাস, অনেকেই এটা ভুল করবে, অনেকেই এটা ভুল করবে, কারণ একটুখানি ট্রিকি কোশ্চেন আছে, আর কিছুই না। কারণ এখানে স্পিড বলতে কি বোঝায়? ডিস্টেন্স বাই টাইম। এখানে টাইম বলতে তো টাইমই আছে, আর অ্যাক্সেলারেশন বলতে কি স্পিড মানে আমাকে বেগের পরিবর্তন দেখ। এখন হয়তো, এখন যেহেতু অনেকে জানবে না যে ত্বরণটার সংজ্ঞা কি, সেই কারণে এই কোশ্চেনটা দেওয়াটা একটু টাফ ব্যাপার। তো আমি করিয়ে দিচ্ছি, কারণ এখানেও টাইম লাগে, এখানে টাইমের স্কোয়ার টাইম লাগে, তিনটেতেই কি লাগে? টাইম লাগে, টাইম লাগে, টাইম লাগে, কিন্তু এটাতে মাসে তো আর টাইম নেই, তাহলে অ্যান্সার সি হয়ে যাবে। ক্লিয়ার? মাস ডেন্সিটি, ওইটা তো করলাম, মাস পার ইউনিট ভলিউম। নেক্সট কি বলছে? হোয়াট ইজ দ্য ইউনিট ভলিউম সাবস্টেন্স ইজ কল্ড? ও ডেন্সিটি। তো এই কয়েকটা কোশ্চেন আমি করলাম, কিন্তু নেক্সট দিনে আবার কয়েকটা কোশ্চেন করাবো, তার সাথে নতুন চ্যাপ্টার করাবো, দেখবে একদম এই চ্যাপ্টারের উপরে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন কিন্তু এসছে, আসেনি তা কিন্তু নয়। ক্লিয়ার?